প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, আর কোরবানির ঈদের উৎসব এবং আয়োজন একটু ভিন্নধর্মী। তার মাঝে দিনভর হচ্ছে মনের মতো করে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো এবং দিন শেষে জম্পেশ আড্ডা। আমি অন্তত সেটাই বিশ্বাস করি এবং আমি তাই করে থাকি। উৎসবের এই সময়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, তবে অবশ্যই সাথে রয়েছেন প্রিয় তারকারা। তার আগে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর ঈদের স্পেশাল এই আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারকার গল্প আয়োজনে। আমি শ্রাবণ তৌহিদা। আজকে আমার সাথে যে দুজন তারকা রয়েছেন তারা অবশ্যই আমাদের প্রিয় মানুষ, প্রিয় তারকা। দুটো চরিত্রের নাম বললে তাদের আর অন্য কাজগুলোর কথা আমাদের আসলে সেভাবে বলতেই হয় না। তারা এমনভাবে সমাদৃত রয়েছেন আমাদের মনের মাঝে এই দুটো চরিত্র দিয়ে। আমার সাথে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় হাবু ভাই এবং সেই সাথে রয়েছেন পাগলা সুজন। সো চাষি আলম ভাই এবং সেই সাথে ইরফান মৃধা শিবলু, দুজনকে ওয়েলকাম করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক বলেছি না? এত এত চরিত্র, কিন্তু দুটো চরিত্রের কথাই কিন্তু মানুষ সবচেয়ে বেশি আপনাদেরকে মনে রেখেছে, ভালোবেসেছে। চাষি ভাই তো আপনি মেয়েদের হাত দেখা ছাড়া ছেলেদের হাত কখনো টাচও করেন না, তাই না? মেয়েদের হাত না, আসলে আমাদের ব্যাচেলার পয়েন্টের ব্যাচেলার বাসার বুয়াদের হাত। আমি সেটাই বলেছি, যদিও এখনো দেখা হাত হয়নি, দেখেন আপনি। একবার দেখা হয়েছে। একবার মাত্র? একটা বুয়াই আসছিল, মানে তো আমরা টেস্ট করার জন্য করছিলাম। না, ঠিক আছে, কিন্তু সেখান থেকে হয়ে গিয়েছে যে আপনি কখনো আর ছেলেদের হাত দেখেন না, বা ছেলেদের হাত মানে রান্নার ছেলে ক্ষেত্রে কেমন না, হবে। বিষয়টা হলো গিয়ে শেফ, যে ছেলে শেফের হাত দেখি না। কেন দেখেন না? ওদের রান্না ভালো হয় না। ভালো হয় না, বাট শিবলু ভাই আমার সাথে একমত হবেন, পৃথিবীর সব বিখ্যাত শেফ কিন্তু ছেলে। আমাদের বাসার জন্য না, ব্যাচেলর পয়েন্টের জন্য না, সেটা বলেন যে ব্যাচেলর পয়েন্টের জন্য না। ব্যাচেলর পয়েন্টে, ব্যাচেলর যে ফ্ল্যাট, সেখানে কিন্তু যাওয়ার ইচ্ছে সবার। আমার ধারণা চাষি আলম ভাইয়ের, মানে আমাদের প্রিয় হচ্ছে বোরহান ভাই, হাবু ভাই, যাকেই বলি না কেন, সেখানে আপনার পাগলা সুজনের যে যাওয়ার ইচ্ছেটা, সেই ইচ্ছেটার পরিণতি কি? এটা কি বাস্তব জীবনে? সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে আসলে ব্যাচেলার বাসায় যাইতেই পারি, কারণ হচ্ছে অনেকেই আছে এখনো বিয়ে করে নাই, ব্যাচেলার থাকে, বন্ধু বান্ধব, ছোট ভাই, তো যাইতেই পারি। যাইতেই পারেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি যেতেই থাকেন, বা সেটা আসলে আমরা অবশ্যই জানতে চাইবো। কিন্তু কোরবানির ঈদ, এটা কিন্তু একটা বিশাল ফেস্টিভ বাংলাদেশে, এবং আমরা সবাই জানি যে কোরবানির ঈদে গরুর হাটে যাওয়া, গরুর দৌড়ানি খাওয়া, গরু ছুটে গেল সেটাকে আবার আসলে ধরতে যাওয়া, এই যে মজার মজার মোমেন্টগুলো তৈরি হয়, সবার জীবনেই হয়েছে। আপনাদের জীবনের সেই গল্পগুলো দর্শকদের জন্য তুলে নিয়ে আসতে চাই চাষি ভাই। আমি হাটে বেশ কয়েকবারই দৌড়ানি খাইছি। একবার আমি, মানে এটা আরও 10-15 বছর আগে, আমি ব্যাডমিন্টন খেলতে গেছিলাম। তখন একটু হ্যাংলাই ছিলাম, খেলতে যা ব্যথা পাইছে, আমার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, জয়েন্টও ছোটা এখনও। তো সপ্তাহ 10 দিন পরে ঈদ, রেস্ট নিয়ে হাটে গেছি সুস্থভাবে, গরু দৌড়ানি দিল, আবার খাইলাম, একদম ছুঁইটা বিছনায় পড়ে রইলাম। মোটামুটি 1 মাসের মতো আমি বিছানাতেই ছিলাম। ঈদ আর ঈদ হয় না, কিন্তু গরু কিনা হয়েছিল। এরপরে আরো একবার গেলাম, আবারও সেই দৌড়ানি খাইলাম। গরু শুধু আপনার পিছনেই দৌড়াতে? না না, আমার পিছনে দৌড়ানো, অনেক মানুষের পিছনেই দৌড়াচ্ছে। দৌড়ানি তো দিতে দিতেই আসতেছিল। এখন এরপর থেকে একটু দূরে দূরে থাকি। অনেক সময় বিক্রেতারা, না আমি একাই গরু কিনি, বিক্রেতারা যখন বলে যে একটু আইসা গরুটা ধরে না, আমি ভাই ধরা লাগবে না, আমার চোখ এই পছন্দ হইলে আমি নিব, দামাদামি করব, পর্তা হইলে নিব, নাহলে না, কিন্তু ওই ধরে দেখতে হবে না আমার। মানে এটা তো যে বিটার এক্সপেরিয়েন্স আপনারা একবার না দুবার না, 2-3 বার। 3 বার? আচ্ছা, ন্যাড়া যে বলে যে বারবার বেলতলা যায় না, কিন্তু আসলেই তো যায়, কারণ এটা আমাদের খুব প্রিয় একটা কাজ। ওই মানে ব্যথা পাইছি যে পায়ের লিগামেন্ট নষ্ট হয়ে গেছে, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কোরবানি ঈদের গরু কেনা, ওটার মজাই আলাদা। আসলেই তাই। আর শিবলু ভাইয়ের ক্ষেত্রে? হ্যাঁ, এই যে চাষি ভাইয়ের মতো বলতে হবে যে মানে কোরবানিদের তো অবশ্যই গরুর হাটে যাওয়া হয়েছে বা হয়, বিশেষ করে যখনই কোরবানির জন্য নিজেদের গরু কেনার জন্য, বা এমনও আছে যে নিজেদেরটা নিজেরা কোরবানি দিতে পারছি না, কিন্তু বন্ধুর সাথে গেছি, এরকম অনেক গল্প আছে। কিন্তু মজার গল্প বলতে গেলে হচ্ছে কোরবানি দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগতো মানে ঘুরে ঘুরে
কোরবানির গরু যারা কিনছে এদের দাম জিজ্ঞাসা করা হ্যাঁ। যে এই গরুটা কত, এই গরুটা কত, কিছুই কিন্তু বুঝতাম না, কিন্তু তারপরও খুবই মজা পেতাম এবং ঘুরে দেখা যেত যে ঈদের আগ পর্যন্ত এখন তো আর এটা নাই, এখন নাই, তো এখন নয়, এখনো কিন্তু আমি ডিজিটাল দেখি। আধুনিক যুগ হয়ে গেছে, এখন এআই এর যুগ। এই যুগ মানে ডে বাই ডে আগে আমরা দেখতাম যে গরুর হাটে গেছি, গরু হাতাটাতে দাম টাম করে নিয়ে আসছি। এখন হলে গিয়ে অনলাইন লাইভ ওয়েট, জীবনে এরকম শুনি নাই, আমাদের ইদানিং শুনতেছি লাইভ Live weight। তো এই লাইভ ওয়েটে মানে গরুটা দেখে যেন আমার ঈদের 2 দিন আগে আমি আমার বিল্ডিং এ শুনলাম তারা নাকি অনলাইনে গরু কিনতেছে, কেনার পরে নাকি মানে মন খারাপ, কেন দেখলাম খারাপ? একরকম, ও, পেলো সামনে আরেক আনার রকম। পরে হয়ে গেল আরেক রকম। অনলাইনে গরু দেখা কেন ভাই? আগে যেটা হাটে গেলে যে মজাটা আসতো ওই মজাটা এখন ওরকম হয় না। মানে এটা আস্তে 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 সবাই অনলাইনে, আর তারপর আবার আরেকটা বিষয় হয়েছিল গিয়ে ফার্ম। আচ্ছা, এখন হলে ফার্ম থেকে যে গরু গাড়ি টাড়ি নিয়ে ঢুকতেছে বাসার সবাই মিলে, তো হাটের ওই মজা ওরকম নাই। আগে যেমন আমরা গরু কেনার আগেই মোটামুটি 3-4 হাজার টাকা খরচ হয়ে গেছে, ওই চানাচুর খাওয়া, মুড়ি খাওয়া, চা, বনরুটি, কলা, তারপরে উৎসবের মতো। ওই আইসি রে অনেকদিন পরে হাটে দেখা হাটে হয়ে দেখা গেছে, হয়েছে, কি খবর। এখন এগুলো খুব কম হচ্ছে। মানে কমে যাচ্ছে, বাট স্টিল যারা এটা বিলিভ করে, যারা আসলে অনেক মজা পায় হাটে যাওয়াটা, আমি দেখেছি যে এআই এর যুগেও কিন্তু তবে একটু মডিফিকেশন এসেছে, যেমন হাটে গিয়ে এই গরুকে এআই কে জিজ্ঞেস করা এর দাম কত হতে পারে বা সব ঠিকঠাক কিনা, মানে এ ধরনের কিন্তু আমরা এআই দিয়ে আমাদের জীবনটাকে অবশ্যই আপগ্রেড করছে। কিন্তু তারপরও ঈদের আনন্দ, কোরবানির ঈদ, আমরা কিন্তু সবসময় এই জিনিসটার প্রতি খুব বেশি ফ্যাসিনেটেড থাকি। তো শিবলু ভাই, আপনি বলছিলেন আপনার কোরবানির ঈদের গল্পে, সেখানে হচ্ছে গরুর মানে কালার নিয়ে, সাইজ নিয়ে, এসব নিয়ে কি ছেলেরা কখনো চিন্তিত থাকে? অবশ্যই চিন্তা থাকে, এই গরুটা বড়, এই গরুটা ছোট, এটা নিয়ে তো অনেক অসংখ্য আলাপ হইতো এবং দেখা যেত যে এই আলাপের মধ্যে ঝগড়াও লেগে যেত ঈদের আগে বন্ধু বান্ধবের মধ্যে। তো তখন আসলে এক ধরনের মজা তখন পাইতাম। এবং গরুর কেনার মধ্যে আরেকটা মজা আমার কাছে মনে হয়, মানে কোরবানি ঈদ সবসময় আমাদের যারা, আমি আমার দাদা দাদি বা আমার নানার কাছে শুনছি যে কোরবানি ঈদের গরু একটু আগে কিনতে হয়, কারণ একটা জিনিস আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, হয়তো আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, কিন্তু তার প্রতি আমার মহব্বত বা মায়া জন্মানোর জন্য সবসময় আমার নানা এটা বলতেন যে কোরবানির গরু মিনিমাম 3 মাস আগে যদি কেনা যায়। 3 মাস? হ্যাঁ, Okay. 3 মাস আগে কেন বলতেন, এবং তাই করতেন উনি। 2-2.5 মাস 3 মাস আগে কিনে ফেলতেন। এটার কারণ হচ্ছে আমরা জিজ্ঞাসা করতাম যে তুমি এত আগে কিনো কেন, বা কেন সে নিজেই দেখা যেতেছে একটা গরু কিনছে, যে গরুটাকে সে লালন পালন করতেছে যে আমি নেক্সট কোরবানিতে এটা আচ্ছা, কোরবানি দিব। হ্যাঁ, আগের দিনে বিকজ এরকম উনি হতো। করতো ওই জিনিসটা যে গরুর প্রতি বা যে পশুর প্রতি একটা মায়া জন্মানো। আমি ভালোবাসা, এবং সে মায়া। ধরেন জবাই হয়েছে, আমাদের গরুর মাংস সে খাবে না, আপনার বাসা থেকে যদি মাংস আসে সেই মাংসটা রান্না করে দিত নানা ভাই খাইতো, কিন্তু এটা নানা ভাইকে জিজ্ঞাসা করতাম যে কেন খান না, তো উনি বলতেন যে এক কথায় উত্তর দিতেন, উনি বলতেন যে যার প্রতি তোর মায়া মহব্বত তৈরি হয়েছে সেইটার মাংস কিভাবে খায়। রাইট, এই ভালোবাসা এবং স্যাক্রিফাইসটাই তো আসলে মিনিংটা দাঁড়ায় আমাদের কোরবানির ঈদের। আর সবচেয়ে বড় কথা, সবার সাথে মিলেমিশে ঈদ করা, উৎসবটাকে আসলে ভাগাভাগি করে নেয়া। একদম। আপনাদের সময় প্রযুক্তি নির্ভর ছিল না, আপনাদের জীবন অনেক সহজ সুন্দর ছিল। ছোটবেলার ঈদগুলোর গল্প একটু জানতে চাই, মানে সবচেয়ে স্মরণীয় ঈদ কি ছিল, কোনটা? মানে সময় কিন্তু এখনো আমাদের, কারণ আমরা এখনো জীবিত, আমরা তো মারা যাইনি, অবশ্যই। নতুন করে আসছি। আমরা ওই সময়ও একটা টাইম ছিল, হয়তো আমাদের মানে এইজ হয়ে গেছে, বাট আমরা কিন্তু মেন্টালি, আমি শিবলা, আমার মনে হয় না আমরা মেন্টালি, আপনার আমাদের mental age age কত? আমার মেন্টাল এজ 23 তে লক। আমি তো মনে করেছিলাম 16। না, 16 হলে আবার একটু বেশি হয়ে যায়, 23 তে লক। এটা উল্টাপাল্টা করলেও কোনো কিছু হবে না। আমারটা কারণ হয় 23 নয় আপনারটা 32। কত? আমারটা আবার চাষিবের থেকে অনেক কম, আমার 16-17। এই তো উনি সুইট 16, ও আপনি একটু কিন্তু মিলাইতে সিনিয়র পারে নাই, 23। ও কিন্তু পড়ে গেল, কারণ 16-17 যদি উল্টাই দেই 71, আমার হলে গিয়া 23-32। হ্যাঁ, যেভাবে ঘুরাবে ঘুরাক, হ্যাঁ, 23-32। কিন্তু রিয়েল এজও তো আপনার 32 না। না, তা কেন হবে? যেটা বলছিলাম যে সবচেয়ে স্মরণীয় বা মজার ঈদ ছোটবেলার কোনটা ছিল, বা যেটা মনে করলে এখনো আনমনে মানে হাসি চলে আসে, আনন্দ চলে আসে?
না, আমার সব ঈদই আমি মনে করি যে আমার কাছে আনন্দের, কারণ Okay. ঈদ মানেই আনন্দ। ঈদে কখনো দুঃখ কষ্ট নিয়ে থাকার কোনো মানে নাই। না তারপরও মানে না, একটা আমার ওইটা exciting- নাই। আমি বলি যে আমার নাই, কারণ আমি প্রত্যেক ঈদে আনন্দই করি। এখনো? এখনো, কারণ অনেকে আছে মানে রোজার ঈদেই হোক আর কোরবানি ঈদেই হোক, রোজার ঈদে তো ভাই আমাদের যেহেতু রমজান মাস যতটুক হয় চেষ্টা করি, রোজা রাখি 30টাই, 29 হলে 29টাই, ঈদের দিন ঈদ করি। অনেকে আছে ঈদের দিন হইলেই ঘুম। হ্যাঁ অনেকে আছে তো দেশের ভাই বাইরে 11 চলে যায় মাস তুমি কি করছো? আচ্ছা, কোরবানি ঈদেও সেম। অনেকেই আছে আবার দেখবেন যে গরু কিনে আনার পরে গরু আর কাটতেও পারে নাই, নামাজ তো পড়তেই পারে নাই, কারণ ভাই ঘুমাইছিলাম, পারি নাই। যত যাই হোক, ঈদ হইলে গিয়ে আনন্দ করতে, নামাজ না পড়লে তখন আর ঈদ তো মনে হবে কমপ্লিট না, হলো না, রাইট? কখনোই মনে হবে না। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তো আবার ঈদের অনেকে আনন্দ ঈদে আমি দেশের বাইরে চলে যায়, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে হ্যাঁ। আমি তো কখনোই এটা কল্পনা করতে পারি না যে ঈদের সময় বাইরে থাকবো, ঈদ করব, তারপর হয়তো আমি ভ্যাকেশনে যেতে পারি। তো শিবলু ভাই, আপনার এরকম মেমোরেবল ঈদ কোনটা ছিল? আমার মেমোরেবল ঈদ আমি আমার খুব ছোটবেলায় হ্যাঁ। আমার নানু বাড়িতে একটা ঈদ করছিলাম, আমার কোরবানি ঈদ বিশেষ Okay. করে আমার মনে আছে, যেখানে আমার খালা, মামা, আমার একটাই খালা, মামারা এবং সব কাজিনরা একসাথে ছিলাম। এই আচ্ছা। জিনিসটা বর্তমানে এখন সময়ও খুব টাফ, কারণ সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে গেছে। ঈদের দিনও দেখা হয় না অনেকের সাথে, Right. বা অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো আমার কাছে ওই জিনিসটা খুবই মেমোরেবল, কারণ ওই ঈদটা আমার কাছে স্মরণীয় এই কারণে সব কাজিনরা আমরা একসাথে এবং খুব মজা করছিলাম নানু বাড়িতে। বুঝতে পেরেছি, আসলে সবাই মিলে ঈদ উদযাপন করলে যে কোনো জায়গাটা খুব ফেস্টিভ হয়ে যায়, আর এটার জন্য আমরা সবসময় অপেক্ষা করে থাকি। তবে সালামির প্রথা এখন তো ইয়াং জেনারেশন অনেক ক্রেজি, আমি বিশ্বাস করি যে আমারও খুব ভালো লাগে। আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? এখন তো আর সালামি পাওয়ার কোনো ওয়ে নাই, নাকি আছে স্টিল ওই শ্বশুর যে বাড়ি থেকে? ডিজিটাল হয়ে গেছে, নানান জাতের অ্যাপস চলে আসছে, অনলাইন অনলাইনে দিয়ে দিচ্ছে। তা আমাদের আগে যেরকম সালামি নিয়ে একটা ব্যাপার ছিল, যেমন আমরা হয়তো মহল্লায় বড় হয়েছি, একদম একদম আমাদের সর্বোচ্চ টাইম লাগতো নামাজের ধরুন 9টা 9:30, বাসায় ঢুকতে ঢুকতে হয়ে যেত 2টা 2:30। আর ঈদের দিন বিকালে সন্ধ্যার দিক থেকে একটু বুক ব্যথা করতো কোলাকুলি করতে করতে, আর সালামি নিতে নিতে মানে বিভিন্ন বাসায় যাইতাম। তখন তো ছোট, 5 টাকা 10 টাকা নতুন চকচকা নোট চকচকা, দিত। হ্যাঁ, সবাই। হ্যাঁ, এইটা নিয়ে খুব আনন্দ হতো। এখন তো তা না, এখন ঠিক আছে সালামি দিবনে অমুক Online-এ। অ্যাপে অমুক অ্যাপে দিয়ে দিচ্ছি, নানান জাতের অ্যাপ হয়ে গেছে। এখন আর ওই জিনিসটা না, এই জন্য এখন কেউ সালামি বললে বলে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। না, আমি এখনো ওই চকচকে নোট আদায় করেই নেই। অভিনব টেকনিক হোক আর যেভাবেই হোক, আমি হচ্ছে সালামি ছাড়া আমার ঈদ কমপ্লিট হয় না। মানে যে দিবে না তোমাকে অবশ্যই 100 টাকা হলেও দিতে হবে, ব্যাপারটা এরকম। আমার যে বাপরে, প্রশ্নটা ছিল 100 টাকা 100 টাকা, মানে 100 টাকা, মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা অনেক টাকা। 2 টাকা দিলেই না। 2 টাকা, হ্যাঁ মানে সেটা তো অবশ্যই সিম্বলিক অর্থে 5 টাকা আমরা দিলেও দিব। 10 টাকা। আজকে তাহলে আমি 2 টাকা হলেও দিয়ে যাবেন তো আমাকে এই বাংকি সালামি? আছে নাকি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। শ্বশুর বাড়ি থেকে কি আপনি এখন সালামি পান? আপনি এর আগে আমাকে বলছিলেন যে এখনো আপনি সালামি পান শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়িতে বিয়েই তো করলাম 3 বছর হ্যাঁ, হবে সামনে। গত বছর। বাই দ্য ওয়ে, আমি ভুলে গিয়েছিলাম, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। ভালোই, কিন্তু চাষি ভাই সেক্ষেত্রে ছক্কা মেরেই যাচ্ছেন। ওই যে অনলাইন সালামি, ও সেক্ষেত্রে অনলাইন অনলাইন সালামি দিয়ে দিচ্ছে, ওই মোবাইলে চলে আসছে। দেখলাম ও কি ব্যাপার, যেন প্রথমবার আমি আমার বউরে কইতেছি, বাসায় কইতেছি কি জানি একটা টাকা ঢুকছে, কে কে দিল? দিল? এখন যে আমার মনে হচ্ছে যে দিছে আল্লাহ ভুল করে দিয়ে ফেলছে, আমি নাম্বারই করতেছি। অনেক পরে জানতে পারছি, 3 দিন পর আমি জানতে পারছি যে আমার ওয়াইফের বড় বোন পাঠাইছে। আমি কি এটা কোনো কথা? হাউ সুইট। তো বিষয়টা হইলে কি যে অনলাইনে এখন আর ওই যে পা ধরে একটু যায় সামনে, আগে তো একটার সাথে একটা ছিল, যে একটা বাসায় গেছি
একটু সেমাই খাইতে দিছে, আবার সালামি 5 টাকা 10 টাকা যাই হোক পাইছি ডাবল। এখন তো অনলাইন, অনলাইন, হ্যাঁ হ্যাঁ এখন আর ওইসব সেমাইও খাওয়া যায় হ্যাঁ না। অনলাইন আসলে সালামি আমারও পছন্দ না। শিবলু ভাই আপনি তো সালামি দিয়েই থাকেন, এখনো পাওয়ার কোনো সুযোগ আছে বা পান সালামি? পাই দেই দুইটাই। দুইটাই? হ্যাঁ Wow, দুইটাই, দারুণ। কিন্তু ওই যে চাষি ভাইয়ের মতো এখন তো ধরেন সময়ের সাথে তাল মিলাতে হবে, অনলাইনে আসে, অনলাইনে দিতে হয় অনলাইনে। দিতে হয় একটু বেশি? না, এটা একদমই নিজের উপর ডিপেন্ড করে, এটা কারো কোনো চাহিদা নাই। না সেটা বলি না। এবং আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, আমি বিয়ের পর ধরেন এই যে চাষি ভাই যেমন শ্বশুর শাশুড়ির কাছ থেকে পায়, আমার সবচেয়ে ভালো লাগে আমি আমার বউর কাছ থেকে পাই। রিয়েলি? হ্যাঁ। আমি না আমার বউ দেয় আমাকে, সত্যি? ওটাও দেয়। কেন, ওয়াই? আরে দিবে না কেন? কেন দিবে না? হ্যাঁ, এটা কেন দিবে না? কি অদ্ভুত। রোজার ঈদে তো ওই পাঞ্জাবি দিছে। মানে দুইজনেরই? ভাবি এত সুইট কেন? তাই তো হওয়া উচিত। আল্লাহর রহমত। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটার সাথে আমি অভ্যস্ত না। মানে আমার হাজবেন্ড চাইলে তো আমি জীবনেও দিব না। কেন দিব? আমরা তো চাই না, এই জন্য আমরা আমাদের কিন্তু দিয়ে চাই না। দিছে। হ্যাঁ, আমরা কিন্তু চাই না, সত্যি। তার মানে আপনি অনেক দেন মানে ভাবিকে, আমরা সেখান কিন্তু থেকে একটা নোট ভায়া আপনাকে হয়ে দিয়ে দেয়। পাইছি, আমরা কিন্তু ভায়া হয়ে কিরকম পাইছি। ভায়া? কারণ আমরা উপর আল্লাহর কাছে চাইছি, চাইছি, right, ওয়াইফকে দিয়ে দিচ্ছে, ভায়া হয়ে পেয়ে দারুণ। গেছি। এটা কিন্তু একটা মানে মিনিংফুল কথা বলেছেন, অনেক ডেপথের একটা কথা বলেছেন। সো যাই হোক, এবার হচ্ছে সালামি থেকে একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে আসি। কোরবানির ঈদে গরুর মাংস অবশ্যই সব বাসায় থাকে এবং সেটা সবাই খুব পছন্দও করে থাকে। আদার দেন দ্যাট, মানে যেটা খাবার ছাড়া যে কোনো ঈদ হোক, কোরবানির ঈদ হোক, ইনকমপ্লিট থাকে শিবলু ভাই? বা নানু বাড়ির কোনো সুইট একটা মেমোরিজ খাবারের কথা শুনতে চাচ্ছি। ওই রকম, হ্যাঁ, খালার বাসায় বিভিন্ন ধরনের পিঠা হয়, পিঠা হইতো, যে পিঠাটা আসলে খালা ছাড়া আর কেউ কখনো আমি করতে খাইনি। পারতো আমার মাও করতে পারতো না এই পিঠা, আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। নানুও করতে পারতো না। এটা হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে মিস করি। ওকে। ইটস ডিফারেন্ট টাইপ অফ পিঠা। ইটস ধরেন মানুষ তো বলে যে শীতের দিনে মানুষ পিঠা খায়, কিন্তু আমার খালার বাসায় একটা কালচার ছিল যে ঈদের সময় পিঠা নাকি? সারা বছরই ধরেন কোনো না কোনো ভাবে পিঠা আছে, এবং ডিফারেন্ট টাইপ অফ পিঠার মধ্যে আমি বলবো যে বিবিখানা পিঠা, আমি খুবই, ওনার হাতে বিবিখানা পিঠা আমার খুবই পছন্দের ছিল, খুবই মিস করি। আর চাষি ভাই তো খেতে অনেক পছন্দ করে। হালাল সব খাওয়া পছন্দ আমার। তারপরও মানে ঈদের দিনের স্পেসিফিক ভাবে কোন খাবারটা বেশি? যেটা আমাদের মানে কালচারে আছে সেমাই, হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব পছন্দ। ওইটা ওই যে দুধ সেমাই, দুধ সেমাই। হ্যাঁ আমারও এটা ভীষণ আমার খুব পছন্দ। পছন্দ। এটা আবার একটু ঠান্ডা করে খাওয়া, হ্যাঁ, ফ্রিজে ওটা তো রেখে ঠান্ডা তারপরে। করে বেশি মজা লাগে। না অনেকে তো করেই খাওয়া ফেলতেছে, কিন্তু আমার লাগে আবার মানে আমার দুধটা বেশি হইতে হয়। মানে দুধ সেমাই তো আবার দুই ধরনের আছে, একটা লাচ্ছা সেমাই, একটা হচ্ছে লম্বা সেমাই। কোনটা? লাচ্ছার থেকে ওই সেমাই যেটা, লম্বা যেটা। হ্যাঁ, লম্বা ওইটা ওইটা। আমাদের আবার একটু সেমাই তো আমরা আবার একটু অন্যভাবে খাই, কারণ আমাদের কাঁচা সেমাই আনা হয়। আচ্ছা, কাঁচা সেমাই আনা হয়, ওইটাকে ঘিতে ভেজে তারপরে ওইটাকে করা হয়। এমনি প্যাকেট সেমাই আমাদের বাসায় চলে না, বুঝতে পেরেছি। যার কারণে ওইটা আমার দুধও লাগে। ধরেন এখন 5 কেজি দুধকে জাল 3 দিয়ে কেজি করতে দিয়ে, হয়। হ্যাঁ। তো এটা আমার মার তো এখন বয়স হয়ে গেছে, তো আমার বড় বোন করে দেয়। ওইটা আমার খুব পছন্দের। এটা আমার না হইলে, আমাদের বাসার সবারই এটা না হইলে হবে না। এটা তো হচ্ছে ডেজার্ট, আর মেইন ডিশের মধ্যে মানে ঈদের দিনেও কি কাচ্চি নাকি অন্য না কিছু? কাচ্চি আমার এগুলো নিয়ে চলবে না, তাহলে যেটা গরু- থাকবে সেইটাই। এটা পোলাও হইতে পারে, খিচুড়ি হইতে পারে, যেটা মানে বলা আসবে। যাচ্ছে চাষি ভাই হচ্ছে সর্বভোগ, যা আসবে তাই। যা আসবে সেটাই। এটা অবশ্য মানে যারা খেতে পছন্দ করে তাদের জন্য। আর নিশ্চয়ই বাসায় ভাবি জানে যে আপনার পছন্দের খাবারগুলো কি, সেগুলোই তৈরি করে থাকে। অনেক ও রান্না কম করে, আসলে অতটা রান্না করতে পারে না, যার আপনার কারণে মা তো। ম্যাক্সিমাম মা রান্না বড় করে বোন থাকে। এরাই রান্না করে। সো আমরা অনেক গল্প করলাম, এবার একটু আপনাদের সাথে গেম খেলতে চাই। এটা আসলে বুদ্ধির চর্চা বলা যায়, মানে ধাঁধাও না ঠিক, তবে একটু হচ্ছে বুদ্ধি খাটালেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। আমি দেখেছি যে অনেক মানুষ অনেক সিরিয়াস হয়ে যায় পরে, কিন্তু আর বুদ্ধির খেলায় হেরে যায়। বাট আই হোপ যে এই দুজন মানুষ ভীষণ ট্যালেন্টেড, আমি মনে হয় হেরে বুদ্ধিমান। যাবো। আমি হেরে না যাবো, না, confirm। মোটেও না, মোটেও Confirm না। আমি। শুরু করছি। প্রথম প্রশ্ন, একটা প্লেনে হচ্ছে 50টা ইট ছিল, এর মধ্যে 50টা? একটা ইট 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 প্লেনে হ্যাঁ। সো সেখান থেকে একটা ইট পড়ে গেল, তাহলে কটা ইট থাকবে? একটা প্লেনের মধ্যে 50টা ইট, প্রথম হচ্ছে যে 50টা ইট প্লেনের মধ্যে, হ্যাঁ, একটা ইট পড়ে গেল, কিভাবে পড়ে গেল। পড়লো? যেভাবেই হলো পড়ে গেল। না যেভাবে হলো প্লেনের মধ্যে ইট থাকবে ইট কেন? থাকবে এই কেন? যে এটা হচ্ছে, বেশি- এটা হচ্ছে একটা কথা। আরেকটা হচ্ছে যে আমি যদি একটা ইট পড়ে যায় ওই তাহলে কি ইটগুলি প্লেনটা কিভাবে আমি রাখছে? চালাচ্ছি, আমার প্লেনে 50টা ইট ছিল,
আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে গিয়ে বাড়ি বানাবো। এখন বলেন, একটা ইট পড়ে গেল, কয়টা ইট থাকে? পরে গেল, পড়ে গেল, পরে কোথায় না পড়ছে? পরে, নিচে পড়ে নিচে গেছে। পড়ে গেছে। আচ্ছা, নিচে পড়লো কিভাবে? এটা ঠিক মতো গুছিয়ে রাখবেন না? আচ্ছা, আমি গুছাতে পারি না, আমি একটু অগোছালো। তাহলে পড়ে কেমনে? গিয়েছে, এখন কি এটা করব? কি কয়টা বলবো? ইট থাকে বলেন? কয়টা ইট থাকে? 50টাই যদি থাকে তো একটা পড়লো পড়লে- কেন? হ্যাঁ। কিভাবে পড়লো? পড়লো। উত্তরটা দিচ্ছে না কেন? মানে হ্যাঁ, আমি তো আর বুঝলাম না যে প্লেনে ইট গোয়েন্দাগিরি থাকবে কেন? শুরু হয়ে গিয়েছে। না, না। তার মানে বোঝা যাচ্ছে আপনারা খুবই কমপ্লিকেটেড ভাবে চিন্তা করেন, তাই না? আমি আপনাদেরকে কিন্তু সিম্পল আমি মনে করেছিলাম। না, আমি এবার বলি, ধরেন চাষি ভাই তো বলতেছিলেন, কিন্তু ধরেন 50টা ইট থেকে যদি একটা প্লেন থেকে একটা প্লেন থেকে 50টা ইট ছিল, 50টি ইট থেকে প্লেনের ভেতরে ছিল। ওকে, প্লেনের ভেতর থেকে 50টা ইট থেকে একটা ইট পড়ে গেছে। হ্যাঁ। তাহলে নর্মাল হচ্ছে 49টা থাকবে। কিন্তু হ্যাঁ, আমার তাই আমি তো সেটাই চাচ্ছিলাম। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, প্লেনের মধ্যে ইট উঠাবেন কেন? অন্যভাবে নেওয়া যেত না বিষয়টা? আমি তো আপনাদের সাথে এই যে বুদ্ধির খেলাটা খেলবো জন্যই প্লেনে আমি ইটগুলো উঠিয়েছি। আচ্ছা, এর পরের প্রশ্নে যাচ্ছি, এটা কিন্তু আরো ইন্টারেস্টিং, ঠিক আছে? একটা হাতিকে 3টি ধাপে ফ্রিজে ঢুকাতে হবে। সেই ধাপগুলো কি কি, কিভাবে ঢুকাবেন? জবর করে ভাগ করে ঢুকাই দেবো, শেষ। জবাই করে? কাটাকাটি করে ঢুকাই ভাগ করে ফেলবো, শেষ। ঢুকানো ভালো হবে। কাছাকাছি ছিল, কিন্তু আরো পারফেক্টলি যদি বলি, আমি ওনার উত্তরটা আংশিক সত্য হিসেবে ধরে নিয়েছি। এরপর আপনি কোনো কিছু অ্যাড করতে চান? না, ফ্রিজটা ইস্যু হইতে হবে, হাতির সাইজের হইতে হবে। হলো। যদি ফ্রিজটা হাতি সাইজের হয়, তাহলে ধর যদি ওইখানে একেবারে হাতিটাকে ঢোকানো যায়, ওই যে তাহলে হচ্ছে জবাই করার পরে হ্যাঁ, খুবই ভালো, ধরে নিলাম এটাও। তারপর তারপর কি করবেন? ফ্রিজে রাখার পর হ্যাঁ, তো ফ্রিজে রাখতে হলে হাতি তো আর খাওয়া যায় না, খাওয়া যায়, খাইতে হ্যাঁ। আমি। অবশ্যই আপনি কিন্তু পারফেক্টলি বলেছেন, কিন্তু আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম 3টি ধাপ। সো ফার্স্ট অফ অল আমাকে কিন্তু হাতিকে কি করতে হবে? জবাই করতে হবে। আচ্ছা, জবাই করতে হবে বা সাইজ করতে হবে। হ্যাঁ। তারপরে আমাকে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজটাকে খুলতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তারপর আমাকে ফ্রিজের ফ্রিজে ভিতরে রাখতে হবে। রাখতে হবে। ওকে, 3টি ধাপ। সো এটা কিন্তু খুবই তাহলে তো ধাপ সিম্পল। আরো আছে। আর কি? হাতির গোস্ত আমি কেমনে ঢুকাবো? পলিথিনের মধ্যে পলিথিনের মধ্যে ঢুকাইতে ঢুকাতে পারবো হবে, না, তারও অনেকগুলি একটা ধাপ আছে কিন্তু। আপনি কিন্তু হাতিটাকে ঢুকিয়েছেন, আপনি তো কাটাকাটি করার দরকার তারপর ছিল না, বাট আমি মেনে হাতির নিয়েছিলাম। দাঁত যদি থাকে, এই দাঁতটাকে তো ফ্রিজে রাখা ঠিক হবে কি? আলাদা স্পেশাল ফ্রিজ বানায় আনতে হবে এগুলার লেগে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে ওই যে বুদ্ধির চর্চা বলেছি, তো আপনারা বেশি ওভার থিঙ্কিং করতে গিয়ে যেটা করছেন, বাট আমি একে সিম্পল এবং খুব মজার Okay. মজার সব উত্তর, ঠিক আছে? হাতি থেকে এবার আমি বনে যেতে চাই, হাতির সাথে বনের রাজা সিংহের বিয়ে। সেখানে সব প্রাণী এলেও একটি প্রাণী আসেনি, সেই প্রাণীটিকে। সিংহী ঢুকে নাই এখনো। সিংহী যার সাথে বিয়ে, সেই তো আসে নাই। না, আপনি কি ট্রাই করবেন নাকি উত্তর দিয়ে দিব? মানে বনের রাজা সিংহের বিয়ে, হ্যাঁ। বনের মধ্যে সব প্রাণী এসেছে, শুধু একটা প্রাণী আসেনি। আপনি তো বলেন সব প্রাণী আসছে। একটা প্রাণী বাদে। ওকে, একটা প্রাণী, ওই যে একটা প্রাণী বাদে। হ্যাঁ, সেটা কোনটা? ও সেটা তাহলে আমরা যাই নাই, আমাকে দাওয়াত দেন। আমরা না, যাই। আপনারা জানেন, কারণ না, আপনারা একটু আগেই তাকে ফ্রিজে ঢুকিয়েছেন। কি অদ্ভুত! আর হাতি নাই? না না, ওই একটা হাতিই ছিল মনে। এটা তো বুদ্ধির খেলা। কি অদ্ভুত! তাহলে বলা দরকার ছিল এক প্রজাতির প্রাণী যায় নাই, তাহলে আমরা বলতাম হ্যাঁ, হাতিরা বলতাম। যায় না। একটা হাতি আসে নাই। তো আপনি তো বলছেন সব সব প্রাণী প্রাণী গেছে। হ্যাঁ, একটা আসে নাই। একটা হাতি আসে তো নাই। এটা আরো তো আছে। tricky তো হাতি question. তো ওই বনে একটা থাকার কথা না। মাই গুডনেস, আমি তো বুঝলাম, আমি বুঝে ফেলেছি যে আপনারা খুবই মানে সবকিছু অনেক বেশি জটিল করে চিন্তা করেন, ব্যাপারটা এরকম, বাট সিম্পল, লাইফ ইজ ভেরি সিম্পল। পরেরটাতে চলে যাচ্ছি, পরের কোয়েশ্চেনে। এটাও কিন্তু খুবই মজার। একজন বুড়িকে নদী পার হতে হবে। এখন নদীতে কুমির ছিল, কিন্তু নৌকা বা ব্রিজ ছিল না। এখন বুড়ি কিভাবে নদীটা পার হবে? নৌকাও ছিল না, ব্রিজও ছিল না। ব্রিজও নাই, কিন্তু নদীতে কুমির আছে। কিভাবে পার হবে? কুমির তো ওই নদীতে থাকতেই পারে, কিন্তু বুড়িকে নদীর পার হতেই হবে। এখন যদি পুরীর হাতে অপশন থাকে ভেলা বানানোর, তাহলে ভেলা নদীতে চলে কিন্তু যাবে। কুমির ছিল। সো উত্তরটা একটু মানে খুবই মজার উত্তর,
পার হতেই হবে কোরবানির ঈদের জন্য, তাকে বাড়িতে যেতেই হবে। তাইলে হচ্ছে ওই সারেন্ডার করেছেন। কুমিরের জন্য অপেক্ষা করতে পারেন, দেখে কুমিরটা কি গতিবিধি নজর করতে হবে। যদি কুমিরটা একটুখানি দূরে টুরে যায় তাহলে ওই তারপর? ফাঁকে কুমিরের পিঠেও চড়ে চলে যেতে পারে। হ্যাঁ, শেষ। যদি ব্ল্যাক ম্যাজিক জানে বুড়ি তাহলে আচ্ছা আমি বলি, আমি আসলে আপনাদেরকে বলেছি যে কুমির ছিল। হ্যাঁ ছিল। সো বেসিক্যালি কুমির কিন্তু বিয়ে খেতে গিয়েছে সিংহের। এখন বুড়ি, আপনি কিন্তু একবারও বলতেছেন না যে কানেক্টেড প্রত্যেকটা কোশ্চেন বা এটা তো কানেক্টিং বলেছি আমি শুরুতেও, এবং আবারও কিন্তু অনেকবার হিন্টস দিয়েছি যে বুদ্ধির খেলা, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। সো বুড়ি আসলে পার হতে হলেও তাকে সাঁতরে বা হেঁটেই কিন্তু পার হতে হবে নদীটা। লাস্ট ওয়ান, ইন্টার কানেক্টিং, এখন তো বুঝে গিয়েছেন। তাহলে এখন উত্তর দিতে হবে যে ওরা সবাই বিয়াতে গেছে। এখন তারপরে সব বিয়াতে গেছে, দাওয়াতে গেছে, সব বিয়ার দাওয়াতে। আর যে Last নেবো এটাই question. উত্তর এখন। লাস্ট, হ্যাঁ। সাঁতার জানা সত্ত্বেও এই বুড়ি নদী পার হতে গিয়ে মাঝ নদীতে মারা গেল কিভাবে? ইন্টার কানেক্টিং কিন্তু। বলেন। দম বন্ধ হয়ে মরে গেছে। না, উত্তর আমি বুড়ি তো। দিয়ে দিব স্যারেন্ডার। ইন্টার কানেক্টিং। এখন বুড়ি মানুষ, তাকে মানে মারতে হলে খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না। সে পার হচ্ছিল, এখন তার মাথার উপর যদি কিছু পড়ে যায় তাহলে তো সে মরে যেতেই পারে। তো বাস পড়ছে। ওই যে আমি প্লেন থেকে ইট ফেলেছি। ওই ইটটা নাকি মাথায় পড়ছে, চিন্তা করা যায়? চিন্তা করা যায় ভাই। এটা কিন্তু এপিক ছিল না? চাষি ভাই আপনি মজা পেয়েছেন কিনা বলেন। শিবলু ভাই? না না, মজা তো অবশ্যই পাইছি, কিন্তু ঘটনা হচ্ছে এই যে ইটের জন্য সেই শুরু থেকে এই একটা ইট, মানে গল্পটা ঠাকুরমার ঝুলির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমরা পড়ছে সেই ঈদ পড়ছে, দিনগুলোকে জুনিয়র বিয়া ফিরিয়ে হইছে, আনতে চেয়েছি। হাতিরে কাইটা ফ্রিজে ফ্রিজে ঢুকাইছি। সো আপনারা কিন্তু সেখান থেকে বের হতে পারবেন না। ভালো। আমাদের এরকম মজার আরো অনেক খেলার মুহূর্ত সে আমি তৈরি করতে আসলে চাই, এই গল্পটা খেলতে চাই বানাইছে, আপনাদের সাথে। সে আসলেই তার মাথায় আছে। এপিক। আসলেই খুব। আসলে হ্যাঁ, ঈদের আনন্দটা আসলে বহুগুণে বেড়ে যাবে দর্শকদের এরকম মানে খেলা, আড্ডা, জম্পেশ, আসলে সবকিছুর মধ্য দিয়ে এই খেলাটা আমি ধরে রাখতে চাই। শিবলু ভাই যেখানে আছে সেখানে গান হবে না তা তো কখনো হয় না। আপনার সেই বিখ্যাত গান, যে গানটা আসলে সব প্রজন্মের মানুষের ভীষণ পছন্দের, সাদা সাদা কালা কালা গানটা দিয়ে আমি ব্রেকে যাব। তার আগে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোব্বা নিবেদিত তারকার গল্প এই অনুষ্ঠানটি। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরে, এবং সেই বিরতি হবে সাদা সাদা কালা কালার মাধ্যমে। সাদা সাদা কালা কালা গানটা লিখছেন হচ্ছে হাশিম মাহমুদ ভাই এবং সুর করছেন হাশিম মাহমুদ ভাই। সঙ্গীত আয়োজনে হাওয়া সিনেমায়, মেজর রহমান সুমন ভাইয়ের হাওয়া সিনেমায় সঙ্গীত আয়োজন করছিলেন হচ্ছে ইমন চৌধুরী। তো গানটা গিয়ে শোনাচ্ছি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। চাষি ভাই, আপনি তো গানও করতে পারেন, একটা কি শোনাবেন ছোট্ট করে? আমি আসলে গান গাইতে পারি না, সত্যি কথা, একদমই না। কারণ আমি গান যদি গাইতামই তাহলে অনেক কিছু হইতো। অনেকে বলে না যে বাথরুম সিঙ্গার, ওইটাও না। আবার অনেকে আছে ঘরের পাশে গান গায়,
ওইখানে আচ্ছা, ওইটা ঠিক হইলেও আছে। আমি বলতে পারতাম যে না 2-4 জন পাগল হয়ে গেছে। সেটাও না, কিচ্ছু না, গান তাহলে গাইতেই আমি পারি না। আমি আমি মানে আপনাকে তো এমনি এমনি আমি যেতে দিতে পারি না, কারণ শিবলু ভাইয়ের কাছ থেকে গান শুনেছি। দুজন ব্যাচেলার পয়েন্টের মানুষ রয়েছেন, এত জনপ্রিয় দুটো ক্যারেক্টার আমাদের খুব প্রিয়, ভালোবাসার একটা সিন ক্রিয়েট করতে চাই এবং এই দুজনের ইনভলভমেন্ট চাই ব্যাচেলার পয়েন্ট থেকে, যা দর্শকদের জন্য এন্টারটেইনিং হবে এবং খুব ছোট্ট করে। আপনাদের জন্য এটা, আপনাদের পক্ষ থেকে দর্শকদের জন্য ঈদই, এটা ঈদ সালামি। সুজন ভাই, আপনি সারাদিনের হাফ প্যান্ট পরে থাকেন কা? আপনার পা দেখছেন, সারা শরীর ভর্তি খালি পশম আর পশম, আপনার লজ্জা করে না? বাইরে কইছি একটা ডাক্তার দেখাম, কিছু টাকা পয়সা লাগবো। তো টাকা পয়সা লাগবে, আপনি দাদুর দ্বারে বলেন। ভাইয়ের কাছে বলে টাকা নাই। তো দাদুর দ্বারে টাকা নাই? ওই যে আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা না, উনি বলে সব ইনভেস্ট করে ফেলাইছে। তো তার কাছে বলেন আপনি যে আপনার দ্বারা 500 টাকা দিলেই তো আপনি ডাক্তার দেখাইতে পারেন, আর নাহলে আপনি এগুলো ছাটাই ফেলান। আপনি হামবের প্লেটে থাকেন, আপনার পশম মশম এত পেঁচে মেচে ইয়া থাকে, এতে দেখতে কেমন দেখায়, খাটাসের মতো। আচ্ছা ভাই, এই পশমের লেগা আমার কি আসলেই বাল্যকের মতো লাগে? তা লাগবে না, লাগে দেখেই তো বলে। কি করবো ভাই, কোন তো আপনার একটা বুদ্ধি দেন। আমি কোনো বুদ্ধি দিতে পারি না, আপনি একটা দিতে পারি, আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করেন। ভাই এটা কোনো কথা কইলেন? হয়, অবশ্য জেলখানায় ডিটারজেন্ট পাউডার না, অনেক কিছু দিয়ে গোসল করছি। আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করেন। আমার বাথরুমে ডিটারজেন্ট পাউডার আছে, আপনার দেবো আনে। এখনই দেন, তাহলে গোসল করছি আরেকবার করি। তা আসেন। দারুণ দারুণ দারুণ, মাই গুডনেস। আপনাদের কেমিস্ট্রি কিন্তু দারুণ, আমি বুঝতে পেরেছি। ইনস্ট্যান্ট যেভাবে ব্যাচেলর পয়েন্টে চলে গেলেন আপনারা, এই বোঝাপড়াটা একটা গেমে গেমে আমি আবিষ্কার করতে চাই আপনাদের দুজনের কাছ থেকে। একজন এসে এখানে দাঁড়াবেন, আর পেছনে আপনাদের সহকর্মীদের কারো কারো মানে যাদের ছবি দেখানো হবে, একজন দেখতে পাবেন, একজন দেখতে পাবেন না, খুব সিম্পল। সো যিনি দেখতে পাবেন তিনি আসলে হিন্টস দিবেন, মজার ক্লু দিবেন, আরেকজন যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি গেস করবেন পেছনে কে আছে। খুবই ক্লিয়ার? সবার আগে কাকে নিচ্ছি? চাষি ভাই চলে আসেন। আল্লাহ, চলে যাচ্ছি প্রথম ছবিতে। কঠিন, খুব সহজ কোনো ক্লু হবে না। ওই যে কাবিলার মাঝে মধ্যে, না না, এই এতটুকু মানে ইন জেনারেল দিয়ে দেন। কাবিলার প্রাণ পাখি, কাবিলার খুবই বুঝতে পারছি। সে কি দেশে থাকে না বিদেশে? না দেশে থাকে, মাঝে মধ্যে বিদেশে যায়, ভালো ভালো কাজ টাজ করে। সেটা কি নাটকে করে না বাস্তবে? বাস্তবেও যায়, আবার মাঝে মধ্যে নাটক শুটিং টুটিং করতে যায়। মানে 50% প্রাণ পাখি, এই তো? হ হ হ। তাহলে আর কে নৃত্যশিল্পী আমাদের, যে কিনা নাচ দিয়ে এখানে আসছে। দারুণ। আমার কাছে মনে হয় ভাইয়া ধরে ফেলাইছে। ধরে তো ফেলেছে। ইবানা ইবানা। হ্যাঁ, পরেরটাতে যেতে চাই, বাট দুজনই আপনারা কিন্তু ক্যারেক্টারের ভেতর রয়েছেন, এটা খুব ভালো লাগে। আচ্ছা, আমি আমি এটা ফার্স্ট ক্লুটা আমি দেই, আপনি একটু ইজি করে দিচ্ছেন ওনার জন্য, আমি একটু কঠিন করে দিতে চাই। কিন্তু কঠিন করে দেওয়ার মতো কোনো, আচ্ছা আমি দেন দেই? দেন দেন হ্যাঁ। দেন দেন। আপনার পেছনে যিনি আছেন, যার ছবিটা আছে, তার শুরুটা কিন্তু পর্দার পেছন থেকে, এখন কিন্তু পর্দার সামনে বেশ জনপ্রিয়। কিন্তু আমি পাশাপাশি মানে পর্দার পেছনেও তার ভূমিকা এখন ভালো। ভালো, হ্যাঁ, true। পর্দার সামনে তো ভালোই, কিন্তু পর্দার পেছনেও অনেক ভালো। সে কি হেভি এরকম নাকি সিম্পল? এরকম নাকি সিম্পল? সিম্পল, না না সিম্পল না, সে মাঝে মধ্যে সে নিয়মিত চর্চা করে। সিম্পলের মতো গুড। ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি, আমার প্রিয় ওয়ান এন্ড অনলি কে? কাবিলা। ইয়েস। ইয়েস। না, এটা ইন্টারেস্টিং ছিল। পরের ছবিটাতে যেতে কারণ চাই। এখানে ব্যাপার আছে, কি সেটা? আমাদের এখানে পর্দার পিছনে 2 জন মানুষ ছিল আমাদের ব্যাচেলরে। রাইট, একজন ইনি, আরেকজন আমাদের সাথেই রয়েছেন, তাই না? না, আরো একজন। আরেকজন আরো আছে, একজন আছে। আরেকজন আছে। ও। হ্যাঁ, ওরে বাবা। নেক্সট ওয়ান।
কঠিন হতে হবে কিন্তু ক্লুটা। ভাই এখন যার ছবি আছে সে দীর্ঘদিন যাবৎ মিডিয়াতে কাজ করে এবং এবং সে খুব ভালো একজন ডিরেক্টরের সহকারী পরিচালক হিসেবে বেশ অনেকদিন কাজ করছে। দারুণ, এইখানেই থাকেন, বাকিটা দিলে বুঝে ফেলে যেতে পারে। কাজ করছে এই ধরেন বছর 3 হয় 2019-20 থেকে উনি আর সরি 22 থেকে উনি আর ওই প্রফেশনে নাই, মানে ডিরেকশনে নাই, সহকারী পরিচালক হিসেবে আর নাই। এখন সে নিয়মিত ধরেন টুকটাক গান বাজনা করে, টুকটাক আবার অভিনয় করে। এত সহজ করে দিলে আমার ডান পাশে বসে আছে, আমার ডান পাশে। গানটা আমি ভাবছিলাম যে আপনি না দিলেই বেশি ভালো হয়। না গান না, সে যখন বলছে, কারণ বিষয়টা হচ্ছে কি, আমরা যখন মানে আমাদের ব্যাচেলারে যারা আছি, ব্যাচেলার পয়েন্ট তো আসলে এক একটা আর্টিস্ট মানে ক্যারেক্টার এক একটা পিলার, কিন্তু একটা বিল্ডিং এর প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা পিলারের সাথে কিন্তু প্রত্যেকটা পিলারের কিন্তু সম্পর্ক রয়েছে। সম্পর্ক মানে সম্পর্কের উপরে যদি কিছু থাকে আরো বেশি, মানে এখন এমন একটা পর্যায়ে ও যখন বলছে যে আগে করতে এখন করে না, তার মানে ওই। ওকে, পরের ছবিতে যাচ্ছি। বাহ, আমার খুব পছন্দের একজন অভিনেতা, এবং আপনার জন্য ক্লু হইতেছে সে ব্যাচেলার পয়েন্টে কখনো বোধহয় আসে নাই। বুঝিনি। আমার খুব পছন্দের অভিনেতা, কিন্তু ব্যাচেলার পয়েন্টে আমি তাকে কখনো দেখি নাই, আমরা দেখি নাই আমার মনে সে হয়, একজন নায়ক এবং সে একজন হিরো। আগে ছোট পর্দায় কাজ করতো, সেখানেও জনপ্রিয় ছিল, এখন হিরো হিসেবেও জনপ্রিয় বড় পর্দায়। ছোট পর্দায়ও সে নায়ক হিসেবেই কাজ করতো, মানে হিরো করে আর কি। এটা অবশ্যই একটু এখন কঠিন। সে হিরো। হ্যাঁ, এখন সে হিরো, বেশ ভালো। আচ্ছা, আরেকটা হিন্স দেই, আর এবারে ঈদে তার কোনো মুভি রিলিজ হয় না, হ্যাঁ, কিন্তু গত ঈদে হয়েছিল। হয়েছে। বুঝিনি আমি, ব্যাচেলার পয়েন্টের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই, আসলেই কিন্তু নাই। তার মানে আমাদের ব্যাচেলার পয়েন্ট কেউ না। না। কিন্তু এই ঈদে কোনো সিনেমা তার বেরোচ্ছে না, রোজার ঈদে বেরোইছে। হয়েছিল, এবং বিগ বাজেটের মুভি ছিল। হ্যাঁ, ওই সিনেমার কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ ঠিক। হ্যাঁ, সে সবার সাথে এবং সম্পর্ক তার ভালো। ওই সিনেমার একটা না, আমি আর কিছু বুঝছি। বুঝছেন? সুপার হিরো। Sure? হ্যাঁ, বলেন। নিশো। হয়নি, এই জন্যই তো বললাম। দেখেন, ঘুরে দেখেন। আচ্ছা, আরেকটা না, hints কি নিশোরও তো দিতে নাই। চাচ্ছি? আমি বলতে চাইছিলাম এই যে ঈদে নিশোরও নাই। ওনার একটা ডায়লগ বেশ, না তাহলে ঠিক আছে, বুঝছি। ডায়লগ বেশ ভাইরাল হয়েছে আমাদের সাথে সম্পর্ক। ওকে, ঠিকই আছে। আপনার জন্য লাস্ট পিকচারটা এবার আমি দিতে যাচ্ছি। ও মাই গড, এটা মানে আমি চাইবো যেন উনি না পারে, চাষি ভাই, বাট আমি প্রথম ক্লু দিতে পারি। দিব? হ্যাঁ, স্টার্ট করেন। চাষি ভাইয়ের খুব কাছের মানুষ। চাষি ভাইয়ের খুব কাছের মানুষ বললে ভুল হবে। কেন? চাষি ভাইয়ের খুব কাছের মানুষই। খুব বলতে খুবই কাছের মানুষ, হ্যাঁ, একদম। এবং ধরেন চাষি ভাই, ধরেন আপনি সারাদিন শত কাজের মধ্যে থাকলেও সে আপনার এত কাছের মানুষ, খুব 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 কাছের মানুষ, তার সাথে আপনার যোগাযোগ হয়ই। আপনি আকাশে যান, সে অভিনেতাও মরতে না, যান, অভিনেত্রীও না, এবং আপনার সাথে প্রতিদিন কথা হয়। কথা হয়। এইটুক এটাই বলতো, এইটুক সুন্দর সুন্দর ছিল, মানে বুঝে গিয়েছে already। না, আমি বলবো এইটুক, এইটুক নাকি এটা তো এটা তো এরকম এটা দেখা তো যাবে, এখন এরকম এরকম। হ্যাঁ, তাহলে এইভাবে দেখাবো। এটার সাথে এখনো কিন্তু ওরকম করে কথা হয় নাই, হ্যাঁ, ও আচ্ছা, চোখে চোখে কথা তাহলে হচ্ছে। তো হয়ে গেল। হয়ে গেল। কে বলেন? এখন তো আমি তো এটা বললাম এইটুক না এইটুক, তাহলেই হবে না, এইটুক। এইটুক, তাহলে তো আর কি, তাহলে আর কি, মোবাইল চালাতে পারে। টাকা তাহলে তো একজনই। কে দেখেন? ভাই বিয়া তো করছি একটা, আর মোবাইল চালাতে পারে কিন্তু আমার এইটাও। ও আর কিছু আচ্ছা, যারা বিয়ে করছেন তাকে আরেকবার দেখেন একটু। ওই তো কইলামই তো আমি।
ওকে, দারুণ ছিল। আপনি এবার বসে পড়েন। এবারে হচ্ছে শিবলু ভাইয়ের পালা। হ্যাঁ, প্রথম ছবিতে যাচ্ছি শিবলু ভাইয়ের জন্য। হ্যাঁ, কঠিন, ইন্টারেস্টিং। ব্যাচেলর পয়েন্টের কেউ না, কিন্তু ওনাকে নিয়ে ব্যাচেলর পয়েন্টে চিন্তা ভাবনা হচ্ছে উনি আসতে পারে, এবং খুব 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 উঁচু মানের একজন তারকা। অভিনেতাও বলবো আমি, তারকা তো অবশ্যই। না, তাহলে তো হয়ে গেল অনেক কিছু। আরো আছে এরকম কয়েকজন। এবং উনি একজন ভালো সিঙ্গার। হ্যাঁ, এটা উনি দারুণ একজন ছিল। ভালো সিঙ্গার, মানে নায়ক গায়ক, এবং আপনার দুইটাই মতোই। উঁচু মানের। নায়ক এবং গায়ক ওই জায়গাটায় আপনার মতোই, এবং অভিনেতা তো অবশ্যই। হ্যাঁ, ওই তো নায়ক আর গায়ক। আমাদের ব্যাচেলার পয়েন্টে তাকে নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। আলোচনা হয়, শুনেন, আপনার আলোচনা সাথে হয়। আরো খুবই ইন্টার রিলেটেড। এবং তার- সাদা সাদা কালা কালার সাথে মনে করে সবাই যে এই গানটা আপনার না, তার। ও হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় চন্দ্র চৌধুরী ভাই। ও Yes! আবার চন্দ্র চৌধুরী ভাই। একটু সময় লেগেছে মানে বেগ পেতে, যে না, আমি চন্দ্র ভাইয়ের কথাটা আসলে জানতাম না, যে উনাকে নিয়ে সত্যি অনেস্টলি Bachelor point ব্যাচেলর কথা পয়েন্টে হচ্ছে। আলোচনা হয়, এটা আলোচনা হয়। এটা আমি জানতাম না, এই ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো ওইখান থেকে চিন্তা করেছি, মাঝখানে অন্য কাউকে নিয়েও বোধহয় আলাপ হইতেছিল, কিন্তু আমি এটা আমরা তো জানতাম না। আমরা অনেককে নিয়ে আলোচনা হ্যাঁ, আলাপ হয়, আলাপ ওনাকে হয়, নিয়ে হ্যাঁ, অনেক হ্যাঁ। বেশি আলোচনা হয়। ওকে, আচ্ছা। আমরা যেহেতু ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শেখার হ্যাঁ। আছে, ওনার কাছ থেকে এটা নিয়ে ওনাকে নিয়ে অনেক আলোচনা হয় আমাদের। ঠিক আছে, আমরা যাচ্ছি পরের ছবিতে। উনি একজন কবি, বিজনেসম্যান। আন্ডারওয়ার্ল্ডের আমার মনে হয় বুঝে ফেলেছি। বিজনেসম্যান কোথায় তো আন্ডারওয়ার্ল্ড। বুঝে চাচি ফেলেছে যখন already। বলছে যে কবি, কবি আমাদের মধ্যে কবি আসলে ধরেন, আমি তো ছোটবেলা থেকে যেহেতু শাহবাগে আড্ডা মারছি, এবং আমি কখনো সত্যি কথাই যে আবারও একটা বলার চান্স পাইছি একটা জায়গায়, আপনাদের মাধ্যমে বলতেছি, আমি আসলে কখনো চিন্তাও করিনি যে চাষি ভাইয়ের সামনে এইভাবে ধরেন আমি আমার মতো একজন শিবলু অভিনেতা হিসেবে বলেন, গায়ক হিসেবে বলেন, কখনো এইভাবে ভাইয়াদের সামনে বা পাশাপাশি বসবো, একসাথে কাজ করবো, এটা আমি কখনো চিন্তা করিনি। এবং এখনও প্রায় সময় চিন্তা করি যে বিশেষ করে মারজুক ভাইয়ের কথা বলতে গেলে আসলে ওনার মতো জ্ঞানী আমাদের মধ্যে কেউ নাই, কারণ উনি প্রতিদিন বই পড়েন, প্রতিদিন দেখেন, এবং ওনার দেখা এবং পড়া এত বেশি, এবং নিজেকে নিয়ে অনেক চিন্তা করেন। খুবই ভালো একজন মানুষ। আসলে আপনার পেছনে তাকানোর দরকারই হয়নি। বিষয়টা কি, মানে আমার মামা, আমি তো মামা, হ্যাঁ, আপনার মামা। মামা মামার কাছ থেকে আমি আমাদের ব্যাচেলর পয়েন্টের টিমের মধ্যে সবচেয়ে অমনোযোগী, সবচেয়ে বেশি ফাঁকিবাজ, সবচেয়ে বেশি অলস, সবচেয়ে বেশি ঘুমাই, সবচেয়ে বেশি খাই, পুরাটাই আমার শৃঙ্খলার বাইরে, মানে আমার ভিতরে কোনো শৃঙ্খলা বলে কিছু নাই। মামার সাথে এই ব্যাচেলরে আসার পর থেকে অনেকটা কিছু আমার আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। হয়তো আমি পারি নাই, যেটা আমাদের আমি বলছি ওয়ান অ্যান্ড অনলি কাবিলা অনেক চেঞ্জ হয়ে গেছে। যে একটা মানুষ কিভাবে এই বয়সে একটা মানুষ কিভাবে 11টার মধ্যে গভীর ঘুমে চলে যায়, 11টার মধ্যে কিন্তু ঘুম, এই মারজুক মামার কাছ থেকে সব কিছু নিয়ে দারুণ। ওইখান থেকে হয়তো আমি 5 to 10% নিতে পারছি, নিতে পেরেছেন? তাও হ্যাঁ, ওইটা দিয়ে আমি একটু আসি এই পর্যন্ত। আচ্ছা। ওনার কাছ থেকে মানে অনেক কিছু শেখার আছে। শেখার আছে। মারজুক মামা, মারজুক মামা, হ্যাঁ, মামা ইজ দ্য বেস্ট। একদম। একদম একদম একদম। আমরা পরের ছবিতে চলে যাই। এটা যে আমি কি কঠিন করে দিতে চাই শিবলু ভাইকে। বাজে একটা মানুষ, খুবই বাজে মানুষ। আর আরো ক্লু দেন। কালো, কালো, তাকে দেখলে হিংস্র মনে হয়। কালো, হিংস্র, বাজে ও মানুষ। আচ্ছা, তারপর আর তারপর একটা ভালো গুণ বলেন তার। তার ভালো গুণ, সে অনেক বেশি খায়। আর মানুষ নিজের কথা কেমনে বলে এইভাবে? এই যে।
নিজের কথা কেমনে বলে আসলে খুবই সহজ ছিল পুরোগুলো। পরেরটাতে চলে যাই। কোনো একটা মানে কি বলবো সুন্দরী নায়িকা। বড় পর্দা না ছোট পর্দা বলে দেন। না পর্দা বলা যাবে না, পর্দা সব বড়, এখনকার হ্যাঁ, অনেক বাসার টিভি বড় আছে, ওটাও হ্যাঁ, বড়। আসলেই, বড় আসলেই। পর্দা। না এরপরে হিন্টসটা আপনি দিলে তো খুব সহজে উনি বুঝে না যাবেন। বেশি তো দিব না, এই জন্য তো ঠিক দিতে আছে, চাই বলেন। না, কারণ আমি ওকে হারাইতে চাইতো। এখন পর্যন্ত সবগুলাতেই পাস। আসলে তার মানে হচ্ছে নায়িকার আপনি একটা পারেন নাই কিন্তু মনে হ্যাঁ, এই আছে? জন্যই তো বললাম। এই নায়িকার কি এই ঈদে কোনো ছবি আসতেছে? না মনে হয় না। Okay. আমাদের ব্যাচেলার পয়েন্টের সেটা বলবো না। তবে তিনি হচ্ছে বাস্তব জীবনে ডেস্টিনেশন ওয়েডিং এ মানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন কক্সেস বাজারে। এটা দেখেছেন কিনা জানি না, এটা একটু কঠিন ক্লু। সবে কয়ে দিলে আমি তো ওরা হারাইতে যাচ্ছি না আমি, কিরে পারতেছেন না ভাই? তো। আমাদের আরেকটা hints দেন আপনি। আমাদের ব্যাচেলার পয়েন্টের না। সেটা কেউ বলে নাই। হ্যাঁ না বলা হয় না কিন্তু, আছে কি না এটা বলা হয় না। আপনাকে তো হারাতে চায়। আরেকটা ক্লু। সে একটা ফুপু। তো সহজ। সে একটা ফুপু। হ্যাঁ। ও তাহলে তো আমাদের পড়শি আপু। হ্যাঁ আপনি আপনাকে হারাতে চান। আল্লাহ না। না ছোট ভাই হিসেবে আর কি। ওকে লাস্ট ওয়ান, এটা দেখি ওনাকে হারাতে যদি পারেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট চান্স। আচ্ছা একটা কঠিন ক্লু দিই আমি। পেছনে যার ছবি রয়েছে তার নামটি কিন্তু আজকে যে আমরা যতগুলো দেখলাম কথা বলতে গিয়ে এসেছিল তার নাম। এতটুকু থাক। আজকে অমি ভাইয়ের নাম তাড়াতাড়ি নিচ্ছি তাড়াতাড়ি অন্য কোনো ক্লু দিয়ে ফেলেন, পেরে যাচ্ছে মনে ইমন হচ্ছে। চৌধুরী এবং হাশেম মাহমুদ। এই তো হিরো। হিরো হিরো তো চঞ্চল ভাই, সিয়াম ভাই দেখলাম, আর কি হিরো তো আছে অনেকেই। জিয়াউল হক পলাশ, আর আরো আরো আর কিছু। এবার ঈদে তার মুভি নেই। ওকে, রোজারিদে ছিল। এবার কিন্তু আপনার খুব সহজেই পারা উচিত, তবে মাঝে মাঝে আমাদের থট ব্লক হয়ে যায়, সেটা হয়েছে মনে হচ্ছে। রোজারিদে সিনেমা। উনি আমাদের ব্যাচেলার পয়েন্ট না। না না তিনি ছোট পর্দায়ও কাজ করেছেন, বড় পর্দায়ও দাপিয়ে। কতক্ষণ সময়? শেষ, সময় শেষ। তার মানে আমি হ্যাঁ, ধরে নিচ্ছি আপনি পারছেন না। হ্যাঁ। এত সহজ। আচ্ছা তাহলে দেখার সুযোগ করে দিব, দেখুন কে। উফ, ফ্যান হিসেবে নাম না হয়েছিল। সমানের সমান। সো আপনি দাঁড়ানো অবস্থায় একটু এদিকে চলে আসেন। এবারে আরেকটা মজার গেম আমি খেলবো, যে গেমটায় আপনাকেও দাঁড়াতে হবে অবশ্যই। এটা কিন্তু আমি খুব মানে দারুণ কাঁচা, পারেন, এটা না, দারুণ খুব পারেন। কাঁচা, খুব কাঁচা। So এটা আমি আমি খুব কাকে কাঁচা, দিয়ে, কারণ কাঁচা এটা বলে মানুষকে দিয়ে আগে শুরু করবো না, শিবলু ভাইকে দিয়ে অভিনয় শুরু দিয়ে করছি। করতে হয় বলে। হ্যাঁ গানের মানুষকে দিয়ে শুরু করতে চাই। হেডফোনটা অবশ্যই আপনি হাতে মাথায় নেবেন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। সো আমাদের গেমের রুলস হচ্ছে গান বাজতে থাকবে, শিবলু ভাই হচ্ছে গান শুনবেন এবং আপনি তাকে প্রশ্ন না ঠিক কিছু বলতে বলবেন এবং সে হচ্ছে কি বলে সেটাই খুবই ইন্টারেস্টিং, ঠিকঠাক মতো বলতে পারে কিনা। প্রথম লাইন ফার্স্টে। সো আপনি, উনি কিন্তু গান শুনছে, ওনার প্রিয় গানই ওনাকে আমি বলবো? শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাও? কান খাড়া করে আছে। কথা কইও না, আবার বলেন তো ভাইয়া। কথা কইও না। কথা কইও না। ও হ্যাঁ। সেকেন্ড সেকেন্ড যাই। দেশ বিদেশ। আবার বলেন ভাইয়া। না আবার না, আপনি যেটা শুনেছেন সেটাই বলেন। দেশ কি যেন একটা বলছেন, দেশ 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 বিদেশ, দেশ বিদেশ। ঠিক আছে। মাই গড, ওনার তো হচ্ছে লিপ রিড করার মানে অসম্ভব একটা ক্ষমতা ভালো রয়েছে। জানা। আচ্ছা এবার হচ্ছে আপনার পালা। চাষি ভাই তো গান শুনতে পাচ্ছেন, এবার হচ্ছে আপনি
তাকে বলবেন প্রথম কথাটা ফার্স্টে বলবেন, তারপর এটা দেখা যাক। রেডি? তোমার রান্নার হাত একটু দেখব, তোমার রান্নার হাতটা একটু দেখব। বলেন বলেন। তোমার আমার রান্নার হাতটা একটু দেখ। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান, সেকেন্ডটা দিচ্ছি। তোমাকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, তোমাকে ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক। একদম একদম। বাহ, দারুণ দারুণ দারুণ। এবারে আপনি প্রশ্ন করবেন তাকে এটা। শহর গ্রাম। বলেন বলেন। আরেকবার বলেন। শহর গ্রাম। যা শুনেছেন তাই বলেন। শহর গ্রাম। এত পারফেক্টলি কিভাবে বলতে পারছেন আপনারা, আমি এটাই বুঝতে পারছি না, কারণ মিউজিক কিন্তু হচ্ছে অনেক লাউডি। নেক্সট ওয়ান। পাকা চুল কাঁচা চুল। আরেকবার না, আরেকবার আপনি বলেন, আপনি না, বলেন। আরেকবার। আমি তো অনেস্টলি আমি কিচ্ছু শুনতেছি না, কিন্তু লিপ। নেক্সট ওয়ান। আরেকবার ভাই, আরেকবার। পাকা চুল কাঁচা চুল। এবার তো বলতেই এটা কি হবে। কারো নাম বলছে? সেটা তো বলবো না, আপনি বলেন। আমার কাছে মনে হচ্ছে মার্জুক রাসেল এরকম কিছু। আবার 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 বলেন। পাকা চুল কাঁচা চুল। পাগলা সুজন। দারুণ, হয়নি? নেক্সট ওয়ান, আবার বলেন। পাকা চুল কাঁচা চুল। না না, আপনি বলেন, ট্রাই করেন আরেকবার। পাকা চুল কাঁচা চুল। পাগলা সুজন, পাগলা সুজন, তারপরে বুঝতেছি না। সো আপনি পারেন নাই, কি ছিল বলে দেন। পাকা চুল কাঁচা চুল। ও, পাকা চুল কাঁচা চুল। এবার আপনি Okay, দেন okay. এটা। তাজুল last মাজুল one হইলো ওই আপনার- তো। So, আপনি একটাতে হেরেছেন, তাকেও চেষ্টা করবেন যেন না পারে। গুজব গুঞ্জন, গুজব গুঞ্জন। গুজব গুজব। তারপর তারপর দাদা শেষানে তো মানে হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, গুজব গুঞ্জন। গুজব সুজন। আবার গুজব গুঞ্জন। গুঞ্জন। হ্যাঁ। গুজব গুঞ্জন। হ্যাঁ, দারুণ। নেক্সট সুন্দর। ওয়ান। তারপর হচ্ছে মুশকিল আসান। আবার মুশকিল আসান, মুশকিল আসান। মুশকিল আহসান। একদম আহসান। তারপরেও আমি এটা কারেক্ট বলে হ্যাঁ, ধরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার বসে পড়তে পারেন। হয়েছে ভাই, মুশকিল আসান। এবারের ঠিক আছে। গেমে কিন্তু চাষি ভাই জিতে গিয়েছে, হ্যাঁ। বোঝা যাচ্ছে। কেমনে? কেমনে? আপনি পারছেন। পেরেছেন, ও, ওই যে উনি পাকা পারেন চুল নাই। কাঁচা চুল। হ্যাঁ, যাক, সো পুরস্কারটা ভালো দিলি। আমরা বেশ মজার মানে গেমের মধ্যেই রয়েছি। অবশ্যই আবারও রিকোয়েস্ট হচ্ছে শিবলু ভাইয়ের কাছে। কথার কোনা গানটাও হচ্ছে হাশিম মাহমুদ ভাইয়ের লেখা এবং সুর করাও হাশিম মাহমুদ ভাই। কোক স্টুডিওর সেকেন্ড সিজনে এটা বেরোছিল। সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী ভাই। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু
কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন একটু জানতে চাই আপনাদের কাজের আপডেটটা। দর্শকরা তো অপেক্ষা করে থাকে কাজের জন্য, সেই জায়গায় কোন কাজ আমরা সামনে পাচ্ছি? সামনে তো আসলে ঈদের যে কাজগুলো করছি, যদিও অল্প কাজ করছি, কি কি এবার দর্শক দেখতে পাচ্ছে? 7 পর্বের আছে, আর এমনি আর কোনো কাজ নেই আমার, অ্যাটলিস্ট কাজ Bachelor নেই। Point। ব্যাচেলর পয়েন্ট তো অনিয়ার হয়েই গেছে, এবারে চ্যাপ্টার সামনে 12 তো হ্যাঁ সামনে আবার আসবে 13, যেটা 13 বলবো। আর এমনি নর্মাল কাজ আমি অনেক কাজ করতে পারতেছি না, কারণ মানে ব্যাচেলারেই টাইম দিতে হচ্ছে বেশি আমাকে। আমি যতটুকু জানি যে শিবলু ভাই আপনার একটা এবারের ঈদের নাটক ছিল, যেটা হচ্ছে শিমুল ভাইয়ের হচ্ছে পরিচালনায়, আমি ভুলও হতে পারি। হ্যাঁ, হাফ বোতল। আর আর হচ্ছে মজার পর হচ্ছে আপনারা জানেন কি আমি জানি না, বুম ফিল্ম মানে কাজল আরিফিন অমি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা তো ওইখান থেকে প্রায় ওনারা বেশ অনেকগুলি কাজ এই ঈদে প্রডিউস করেছেন। তার মধ্যে আমি 2টা গল্পে কাজ করেছি। একটার নাম হচ্ছে লাইটার, আরেকটার নাম হচ্ছে কমেন্ট সেন্স। লাইটার কমেন্ট সেন্স। তো কমেন্ট সেন্সের পরিচালক হচ্ছেন নাজমুল হুদা ইমন, শেখ নাজমুল হুদা ইমন, এবং লাইটারের পরিচালক হচ্ছেন ইমরুল রাফাত। তো এই ইমরাউল রাফাত ভাই। হ্যাঁ, এই 2টা কাজ ছাড়াও যে শিমুল শর্মার হাফ বোতল, তারপর হচ্ছে এবং সাইফ চন্দন ভাইয়ের ডিরেকশনে একটা মুভি মালিক, হ্যাঁ অলরেডি মালিক এবার রিলিজ হয়েছে। রিলিজ হয়েছে। এই কাজগুলি আছে। দারুণ, মানে হচ্ছে কাজে এবং সেই সাথে এন্টারটেইনমেন্টে আপনারা সবসময় সেরা জায়গায় থাকেন, সেই প্রত্যাশা অবশ্যই। একদম শেষের দিকে চলে এসেছি। এবার ঈদে আসলে মালিক ছাড়া অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে শাকিব খানের রকস্টার, বনলতা সেন, রোহিত, তারপরে হচ্ছে আরও অনেকগুলো মুভি কিন্তু আমরা নাম জানি। সেখান থেকে কোন মুভিটা সবার আগে দেখেছেন বা দেখবেন চাষি আলম ভাই? আমি এখনো কোনো ছবি দেখি নাই। না, আমি আপনাদেরকে মানে টিকিটগুলো দিচ্ছি, ধরেন সবগুলো টিকিট এখানে সামনে রয়েছে। রকস্টার, তারপর হচ্ছে রোহিত, তারপরে হচ্ছে মালিক, তারপরে হচ্ছে বনলতা সেন, সো মাসুদ রানা, কোনটা আগে দেখবেন? প্রথমে রকস্টার দেখব, রকস্টার, তারপরে রোহিত দেখব, রোহিত, তারপর আসলে আর এখনো দেখবেন জানি না, আমি জানি না। এখনো জানেন না, ঠিক আছে। আপনি এই অপশনগুলোই আপনার সামনে। আমি সবার প্রথমে রোহিত দেখব, রোহিত, তারপর হচ্ছে অবশ্যই রকস্টার দেখব। বেসিক্যালি সবগুলি সিনেমাই দেখার চেষ্টা করব, কিন্তু যদি সিরিয়াল বলি তাহলে হচ্ছে প্রথমে রোহিত বললাম, তারপর হচ্ছে রকস্টার বললাম, বনলতা সেন দেখব, তারপর হচ্ছে মানে সবগুলি দেখার চেষ্টা করব, কিন্তু সিরিয়াল রোহিত থেকে শুরু হবে। সবগুলো তাহলে দেখার চেষ্টা আমার করবেন। একটা প্রশ্ন আছে, নিজের ছবি দেখবে কখন? হ্যাঁ, আমিও নিজের তো অপেক্ষা ছবি release করেছিলাম। হ্যাঁ, না নিজের ছবিটা একটুখানি আমি পরেই দেখতে চাই, কারণ একটু রিল্যাক্সলি দেখতে চাই, মানে হুট করে ঢুকে বের হয়ে যাবো এরকম না, ব্যাপারটা একটু সময় নিয়ে দেখতে চাই, কারণ এর জন্য একটুখানি সিরিয়াল একটু দেরিতে আছে। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক এনজয় করেছি আমাদের আজকের এই ঈদ আড্ডা। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। অবভিয়াসলি বাবা হয়েছে নতুন, সেক্ষেত্রেও আরও অনেক ভালোবাসা এবং শুভকামনা, যেন আরও বাবা হতে পারে। শিবলু ভাই, আপনাকেও কি বাবা হওয়ার জন্য আগাম শুভকামনা দিব? যা খুশি আমি তোর বাবা হইতেছি না, কিন্তু তাও বলেন তো, সমস্যা নেই। হয়ে যাবে, না, হয়ে আপনি যাবে। আরো সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপহার দেন এবং সেই সাথে নতুন নতুন মুভি, নতুন নতুন কাজ আসতেই থাকুক। অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি আমাদের আজকের ঈদ স্পেশাল এই আয়োজন মেরিল সিরাম সোব্বা নিবেদিত তারকার গল্প থেকে। অবশ্যই ফিরে আসতে চাই বারবার আপনাদের সামনে প্রিয় তারকা এবং সেই সাথে জম্পেশ আড্ডা। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি, ঈদ মোবারক।